ডিবি হারুন, ওনাকে টাকা দিতে হবে 5 কোটি টাকা। সে করলো কি, আমাদের 40টা ইঞ্জিনিয়ারকে এক রাতে গিয়ে ঘুম থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল। হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে, টাকার ব্যাপার ছিল এখানে এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপার। ডিবি হারুনের টাকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সব আমি ডিবি হারুনের কথা পরে জানছি। আমি প্রথমে যেটা জানতাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সে পাচার করতো। কান্না কইরা যদি মাফ পাওয়া যায়, এই কান্নার বলো শেষটা কোথায়? ডিবি হারুন সাহেব, কান্না কইরেন না। কত আলেম রে কান্না করাইছেন মনে নাই? রফিকুল ইসলাম মাদানির ইজ্জত হরণ করছেন মনে নাই? কান্না কইরা লাভ নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটু আঁটো সাঁটো করে বসতে হবে। গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। একটু সময় নিয়ে আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। 28টি বিয়ে, 110 কোটি টাকা, নায়িকাদের অভিযোগ কাদের মাধ্যমে টাকা পাচার করত, 464টা ফ্ল্যাট আরব আমিরাতে, কত কিছু, বাপরে বাপ, এত কিছু করছেন ডিবি হারুন সাহেব। অনেকদিন যাবত আপনার নিয়ে প্রতিবেদন করি না, তার মানে মনে করেন না যে আপনি বাইচে গেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা সবাই চেনেন। ওই যে পুলিশ অফিসার বলছিল স্যার একটারে গুলি মারি, একটা সরে, বাকিগুলো সরে না, সেই আসাদুজ্জামান খান কামাল, এদের অপকর্ম, ডিবি হারুনের অপকর্ম, সব কিছু জাতির সামনে এখন উন্মুক্ত, ক্লিয়ার। আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখাবো। অনুরোধ এতটুকুই, এই দোসরদের সম্পর্কে সত্যতা জানতে আজকের পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আওয়ামী লীগের দোসরদের যারা অপছন্দ করেন তারা একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, অনুরোধ করতেছি ভয়াবহ গুরুত্বপূর্ণ তথ্য পুরো ভিডিওতেই মনোযোগ সহকারে না টেনে পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে এদের সম্পর্কে জানতে পারবেন। চলুন প্রতিবেদনটি প্লে করছি, একাধারে না টেনে কন্টিনিউ করতে থাকি। হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায়? আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এখনো তদন্ত করেন। বাংলাদেশের প্রশাসন তদন্ত করুন, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি। যদি আমি সেরকম হইতাম তাহলে 2-1টা মন্ত্রী আমার পকেটেও থাকতো, বিকজ অফ আমি একজন সেলিব্রিটি ছিলাম। জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, কিন্তু তার কেন এত পাওয়ার ছিল? টাকার ব্যাপার ছিল এখানে এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল। মেয়ে হয়তো কম দিত, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করতো। সে হুমকি দিতে চেয়েই সে নিজে বলে দেয় যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে। সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার টাকা পয়সা, তার সাথে খুব ভালো সম্পর্ক। আরও অন্য যারা শাহজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক এবং টাকা পাচার করতো। তো তারা তাকে বলতে পাগল। এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয়, ফোনে কথোপকথন, আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে। জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, কিন্তু তার কেন এত পাওয়ার ছিল? টাকার ব্যাপার ছিল এখানে এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল। মেয়ে হয়তো কম দিত, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করতো বাংলাদেশ থেকে। তো এটা যখন আমি জেনে যাই তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না। তখন আমি 2বার ডিভোর্স আমি দিয়েছি। সে যেসব ব্লেম আমাকে করেছে, আমি যদি এত খারাপ মেয়েই হব তাহলে সেখানে আমাকে রাখতে চাইবে তার লাইফে? আমি তো রাখতে চাইনি। আমাকে দ্বিতীয়বার যখন ডিভোর্স উইথড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয় তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া বাসায় গৃহবন্দী করে রাখে এবং গৃহবন্দী করে রাখার 1.5 বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে পাঠিয়ে দিই। এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায়, এটা হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসে, ওর ওয়াইফকে নিয়ে ও সৌদি আরবে যায়। এবং আল্লাহর রহমত, আমি কোনো মানুষের আমি পুরো হেল্পলেস ছিলাম, আপনারা জানেন, কেউ আমাকে কোনো হেল্প করতে পারে নাই, কিন্তু আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে। আমার 2-1জন খুব কাছে, খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে
আমাকে জাস্ট বললো যে এই আইডিয়াটা দিল যে এর কাছ থেকে তারা জানতো আমি কিভাবে টর্চার হচ্ছি, শুরু থেকেই জানতো। তারা আমাকে বললো যে তোর একমাত্র উপায় হচ্ছে যে তুই ভালো কোনো কান্ট্রিতে তোর চলে যেতে হবে, এর কাছ থেকে মুক্তির একমাত্র উপায়। এবং আমি প্রথমে যেতে চাইনি যে আমি গেলে আমার ফ্যামিলিকে সে আবারও মিথ্যা মামলায় জড়াবে বা টর্চার করবে। তো ওরা আমাকে এনশিওর করলো যে তুই দেশের বাইরে চলে গেলে, ভালো কোনো কান্ট্রিতে গেলে সে কিছু করতে পারবে না। ইভেন তাই হয়েছে। জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যায়, এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইতাম এখান থেকে মুক্তি, এবং আল্লাহ আমাকে মিলাই দিচ্ছে। আমি একদিনের মধ্যে অ্যাপ্লাই করে আমি ইউএসএর ভিসা পাই, ইউএসএর ভিসা ইন্টারভিউ ডেট পাই ঠিক 25 দিন পরে, অ্যাপ্লাইয়ের 25 দিন পরে। এবং 25 দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএসএতে এম্বাসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায়। এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি আমেরিকাতে। এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন জানলো আমি আমেরিকাতে গেছি, তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য। তো আমি তখন বলেছিলাম যে আমি লাইভে এসে সব সত্য বলবো। তখন সে বলছে সে বাংলাদেশে আসে এবং আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু কোথায় গুম করে রাখবো, লাশও খুঁজে পাবেন না। তখন আমার মা আমাকে ফোন করে বলল যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে তুমি পারবা না, সো তোমার লাইভে আসার দরকার নাই, লাইভে আসতে হবে না। তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই। জুলাই মাসের আন্দোলন, জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে থ্রেট করে গেছে। আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে না মামলা কুছ গড়বড় হে, তখন থেকে আমার প্রতি হুমকি ধামকিটা শেষ হয়ে গেছে। এবং আমি আমেরিকাতে একটা জব করি, জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই 3-3.5 মাসের মতো সময় লাগলো। এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আগস্ট মাসে আমি তো আসলে মগের মূল্যকে ছিলাম, মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি আপনাদেরকে কিছু জুয়েল এবং ডিবি হারুন যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না, কোনো প্রমাণ ছিল না। একজন এক রকম স্টেটমেন্ট দিয়েছে। এবং আমাকে যখন রিমান্ডে আনে, একদিনের রিমান্ডে আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয়। এটা কি কোনো কোথাও আইন আছে? আমি আমার যে আইও ছিল ওসি, তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে, সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে, এটা আমি জিজ্ঞেসও করি। কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুন ছিল তখন হচ্ছে তেজগাঁ জোনের ডিসি, ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে, ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান। তো আমি বললাম তো আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল তখন সামনেই ছিল, আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চাইলে ছেলের তো লাইফ আছে, তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল খাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন, যা বলবে তাই করবেন, মিলা যান আপনারা, আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য। তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কথা বলে, এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে, তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো, হারুনের সঙ্গে কথা বলতো, হারুনকে আমাকে ধরাই দিত। এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেট দিত যে যেমনি আসেন এমনিই থাকেন, বাইরের কারোর সাথে যোগাযোগ বা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালাইতেছে এমনি চলেন। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই খোকন, উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে, ঠান্ডা থ্রেট যেটাকে বলে, যে মামলা কিন্তু আরও হবে। সো জুয়েলের এত পাওয়ারটা, একজন সাংগঠনিক নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা কোত্থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজৌরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো রাতের ভোটে, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15-16 বছর ধরে যোগাযোগ। সো আমার পরিবারের সাথে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না। এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল।
আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার বাসা, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে। তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন, আমি যা যা বলছি সব কিছুর তদন্ত আপনারা। এবং জুয়েল যা যা বলেছিল, হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল, আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায়? আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এখনো তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করুন, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো, যেতাম, অনেক সময় যেতাম না। আমার বাসার সামনেই রোড শো হতো, আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যে তোমার বাসার সামনে হচ্ছে, আসো। তখন হয়তো 2-1টা প্রোগ্রামে আমি গেছি, যাওয়ার পরে গ্রুপ ছবি, ওখানে যেই ছবির কথা আপনি বলবেন, ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন। আরও অনেক আর্টিস্ট আছে এবং রিনাউন্ড আর্টিস্টরা আছে আমার সঙ্গে। আমি একা না, এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি। যদি আমি সেরকম হইতাম তাহলে 2-1টা মন্ত্রী আমার পকেটেও থাকতো, বিকজ অফ আমি একজন সেলিব্রিটি ছিলাম। আমি অপরাধীর যা অপরাধ তারা করেছে, সেই অপরাধীর বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী যেটা শাস্তি হবার সেটাই আমি চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, চিন্তা করতে পারেন, মানে আমার তো মাথায় ধরে না, এই যে অভিনেত্রী রুমানা স্বর্ণা, এনার স্বামী যিনি ছিলেন, তো সে হচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের ডিবি হারুন কাক্কার অর্থগুলো পাচার করত। এবং সেই সাথে এই স্ত্রী এই বিষয়গুলোর ব্যাপারে যখন সচেতন হলেন এবং সে বিষয়গুলো নিয়ে তাকে চাপ প্রয়োগ করলেন, তখনই তার নিজের স্ত্রীর বিরুদ্ধে 28টি বিবাহের অভিযোগ তিনি নিজস্ব স্বামী হয়ে করেছেন। এবং সেই সাথে 2021 সালে স্বামীর 110 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছিলেন এই অভিনেত্রী। তো 110 কোটি টাকা এবং ডিবি হারুন সহ আরও প্রভাবশালী যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, এদের টাকাগুলোও পাচার করতেন তার স্বামী। তিনি সকল তথ্য প্রমাণাদি আপনাদের সামনে তিনি দিয়েছেন। এবং আমি যেটা মনে করি, এরা নিজস্বভাবে টাকা পাচার করতো না, এটা আমি আপুর সাথে একমত। কারণ এরা তো সরকারি কর্মকর্তা, টের পেয়ে যেত, বিভিন্ন জনকে কাজে লাগিয়ে এরা দেশকে একদম লুটে পুটে চেটে পেটে সব কিছু খাইতো। তো ডিবি হারুন যে অপারক, তিনি বলছেন যে আমি উপরের নির্দেশে করছি। উপরের কি নির্দেশ ছিল যে এইভাবে টাকাগুলো মানে করেন ডিবি হারুন সাহেব? হ্যাঁ, আপনার হোটেলে অনেকেই খাওয়াইছেন, কিন্তু মন তো পাইলেন না, সবাই তো এখন আপনার বিরুদ্ধাচরণ করতেছে। কেন করছেন? এত টাকা পয়সার কি আসলেও কোনো দরকার আছে ডিবি হারুন সাহেব? হ্যাঁ, আপনি এখনও ধরা পড়লেন না, কোথায় চলে গেছেন? আসেন, সমস্যা নাই, আসেন। আপনি যদি এগুলো না করে থাকেন, এটা প্রমাণ করেন, জাতি জানে। হাসু আপা আপনাদেরকে অবশ্য বলছিল যে লুটে পুটে যত খাওয়ার খেয়ে নাও, পরবর্তীতে চান্স নাও পাইতে পারো। অবশ্য আপনারা যে একটা হাঙ্গা দাঙ্গা বাংলাদেশে লাগানোর চেষ্টা করতেছেন যে আপনারা আবার পুনরায় ফেরত আসবেন, আসতে পারেন, আমরা রেডি আছি, সমস্যা নেই, আসেন। মানে চিন্তা করতে পারেন, একজন মানুষের চলাফেরা করতে কত টাকার দরকার? এই শত কোটি টাকা আমাদের ভ্যাট ট্যাক্স নিয়ে দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে বাংলাদেশে নিয়ে গেছে। এই বাংলাদেশ আজকে কোন পর্যায়ে থাকতো চিন্তা করতে পারেন? এই অর্থগুলো যদি লুটপাট না হতো, যে আসে সে এরকম করে, মানে কার কাছে যাব, কি বলবো, মানে বলার ভাষা নাই আর কি, বুঝছেন? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কি বুঝলেন জানলেন অবশ্যই কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।